গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ইতিহাসের ওপর থেকে থাকছে 33 নম্বর ক্লাস, এবং 33 নম্বর ক্লাসের যে টপিকটা আমরা শুরু করেছিলাম সেটা নিয়ে আমরা কন্টিনিউ করব, অর্থাৎ দিল্লির সুলতান বংশের স্লেভ ডাইনেস্টি, অর্থাৎ দাস বংশ, বা যাকে বলা হয় মামলুক বা ইলবারি বংশ। তো এর আগের দিনের ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম ইলতুৎমিশ, আমরা টোটাল কমপ্লিট করেছিলাম। তারপর বলেছিলাম যে এর পরবর্তী শাসক হবে ইলতুৎমিশের ছেলে রুকনউদ্দিন ফিরোজ। তো সেখান থেকেই আমাদের আজকের ক্লাসটা শুরু হবে। তো এর আগে অলরেডি কিন্তু অনেকটা টপিক তোমাদের কমপ্লিট হয়ে গেছে। অ্যানসিয়েন্ট হিস্ট্রির টপিক কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা মেডিভেল হিস্ট্রিতে পা দিয়েছি। তো প্রিভিয়াস ক্লাস যদি না দেখে থাকো, উপরে আই বাটনে দেখো লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে দেখবে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। তো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম যে ইলতুৎমিশ ইলতুৎমিশের ছেলে ইলতুৎমিশের ছেলেকে ইলতুৎমিশের ছেলে রুকনউদ্দিন ফিরোজ। ইলতুৎমিশের ছেলে রুকনউদ্দিন রুকনউদ্দিন ফিরোজ। তো ইলতুৎমিশের পরে গদিতে কে বসছেন ইলতুৎমিশের ছেলে রুকনউদ্দিন ফিরোজ। তো রুকনউদ্দিন ফিরোজের সবার প্রথমে এখানে তার টাইম পিরিয়ডটা লেখো। তিনি এক বছরও তিনি গদিতে ছিলেন না। তিনি গদিতে বসছেন কত সালে? 1236 খ্রিস্টাব্দে গদিতে বসছেন। ইনি কে ছিলেন? ইনি ইলতুৎমিশের ছেলে ছিলেন। ইনি ইলতুৎমিশের ইনি হলেন ইলতুৎমিশের ছেলে, এবং ইনি একজন অযোগ্য শাসক ছিলেন। ইনি একজন অযোগ্য শাসক ছিলেন। তাই এনার পরিবর্তে, যেহেতু ইনি অযোগ্য, এনাকে হটিয়ে দিয়ে এনার জায়গায় নতুন শাসক কে আসছে? এনার জায়গায় নতুন শাসক আসছে এই ইলতুৎমিশের মেয়ে। তার নাম হলো রাজিয়া সুলতানা। নাম কি? নাম হলো রাজিয়া সুলতানা। তো নেক্সট লেখো, হেডিং করো রাজিয়া রাজিয়া সুলতান। রাজিয়া সুলতান। নেক্সট হেডিং করো রাজিয়া সুলতান। রাজিয়া সুলতান কবে তিনি গদিতে বসছেন? ইনি গদিতে বসছেন 1236 খ্রিস্টাব্দে, এবং 4 বছর তিনি রাজত্ব করেছেন। 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত ইনি রাজত্ব করেছেন। এই টাইম পিরিয়ডটা রাজিয়া সুলতানের ক্ষেত্রে, যে তিনি কবে থেকে কবে পর্যন্ত তিনি গদিতে বসেছিলেন, এটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এক্সামে বহুবার কোশ্চেন দিয়েছে, তো টাইম পিরিয়ডটা মনে রাখবে। এবং রাজিয়া সুলতান থেকে সবার প্রথমে যে কোশ্চেনটা দেবে, এই রাজিয়া সুলতান হলো দিল্লির প্রথম মহিলা মুসলিম শাসক। কি বললাম? লিখে রাখো। দিল্লির দিল্লির প্রথম দিল্লির প্রথম মহিলা শাসক যদি বলে, অ্যান্সার হবে রাজিয়া সুলতান। দিল্লির প্রথম মহিলা মুসলিম শাসক, তখনও অ্যান্সার হবে কে? অ্যান্সার হবে রাজিয়া সুলতান। তো দিল্লিতে এই প্রথম রাজিয়া সুলতান মহিলা হিসাবে, ফিমেল হিসাবে তিনি শাসক হচ্ছেন। দিল্লির প্রথম মহিলা মুসলিম শাসককে রাজিয়া সুলতান। এই রাজিয়া সুলতানকে, ইনি হলেন ইলতুৎমিশের মেয়ে। ইনি কে? ইনি ইলতুৎমিশের মেয়ে। যখন দেখলো যে তার ভাই রুকনউদ্দিন ফিরোজ একজন অযোগ্য শাসক, তখন রুকনউদ্দিন ফিরোজকে হটিয়ে দিয়ে শাসকের গদিতে বসছে ইলতুৎমিশের মেয়ে রেজিয়া সুলতান। এবং রাজিয়া সুলতান ইনি গদিতে বসার সাথে সাথেই একটা প্রথা তিনি তুলে দিচ্ছেন। দেখবে মুসলিমদের মধ্যে কি থাকে? একটা পর্দা প্রথা থাকে। সেই পর্দা প্রথাটাকে তিনি ত্যাগ করে দিচ্ছেন। তো ইনি সুলতান হওয়ার সাথে সাথেই কি করছেন? ইনি সুলতান হওয়ার সাথে সাথেই ইনি সুলতান হওয়ার সাথে সাথেই ইনি সুলতান হওয়ার সাথে সাথেই পর্দা প্রথা ত্যাগ করেন। পর্দা প্রথা ত্যাগ করেন।
কে? এই রাজিয়া সুলতান। এবং তোমরা দেখবে এখনকার সমাজেও যে জিনিসটা মানে ধার্মিক দিক থেকে চলে আসছে সেটার কেউ যদি বিরোধিতা করে হঠাৎ করে, সাথে সাথে দেখবে তার এগেনস্টে বাকি সব দাঁড়িয়ে যায়, মানে তাকে কেউ মানে তাকে কেউ ভালো চোখে দেখে না। ঠিক তেমনটাই হয়েছিল কি, তেমনটা হয়েছিল এই রাজিয়া সুলতানের বিরুদ্ধে। রাজিয়া সুলতানা যেই পর্দা প্রথাটাকে তিনি ত্যাগ করলেন, সাথে সাথে তুর্কির যে মুসলিমরা ছিল সেই তুর্কির মুসলিমরা পর্দা প্রথার সাথে সাথে তিনি আরেকটা জিনিস শুরু করছেন, সেটা আগে বলে নিই। তুর্কির মুসলিমরা এর বিরোধিতা করছে। এই পর্দা প্রথা তুলে দেওয়ার সাথে সাথে ইনি কি করছেন, এর সাথে এর সাথে এর সাথে সাথে তিনি পুরুষদের মতো কাপড় পরিধান করা শুরু করছেন। এর সাথে সাথে তিনি পুরুষদের মতো কাপড় পরিধান করেন। তো আজকালকার দিনে তো এটা নর্মাল ব্যাপার, এটা কোনো ব্যাপারই না, কিন্তু তখনকার টাইমে পুরুষদের মতো কাপড় পরিধান করা কিন্তু ধার্মিক দিক থেকে বা সমাজের দিক থেকে কিন্তু চক্ষুশূল ছিল। তো সেই কারণে তিনি সুলতান হওয়ার সাথে সাথে যখন পর্দা প্রথা ত্যাগ করছেন এবং পুরুষদের মতো কাপড় পরিধান করছেন, এবং পুরুষদের মতো কেমন ধরনের কাপড় পরিধান করছেন, তো তিনি কোট পরছেন। তিনি কি পরছেন? কোট। কারণ একজন রাজা হতে গেলে তিনি তিনি দিল্লির একজন শাসক হিসাবে দিল্লির গদিতে বসে আছেন, তো তার অবভিয়াসলি কোনো না কোনো যুদ্ধ করতে যেতে হবে। তো সেই টাইমে যদি সে শাড়ি পরিধান করে বা পর্দা প্রথার মতো পর্দা পরিধান করে থাকে, তাহলে যুদ্ধ করতে তার অসুবিধা হবে। সেই কারণে যাতে অসুবিধা না হয়, তো সেই কারণে তিনি পরিধান করছেন কি, কোট পরিধান করছেন। এবং তিনি মাথায় টুপি ব্যবহার করছেন। মাথায় কি ব্যবহার করছেন? টুপি। মাথায় টুপি পরিধান করছেন। তো এই কোটকে কি বলা হচ্ছে? কোটকে বলা হচ্ছে কি, কুবা। কোটকে বলা হচ্ছে কি, কুবা। এবং এই টুপিকে বলা হচ্ছে কি, টুপিকে বলা হচ্ছে কুলাহা। টুপিকে বলা হচ্ছে কি, কুলাহা। কুলাহা, কুলাহা। তো কোটকে বলা হচ্ছে কি কুবা, আর টুপিকে বলা হচ্ছে কি কুলাহা। তো তিনি পুরুষদের মতো কুবা এবং কুলাহা পরিধান করছেন। এবং এই দুটো প্রথার জন্য, মানে পর্দা প্রথা ত্যাগ করার জন্য এবং পুরুষদের মতো কাপড় পরিধান করার জন্য এর বিরোধিতা কে করছে? এর বিরোধিতা করছে তুর্কির মুসলিমরা। তুর্কির মুসলিমরা বিরোধ করে। তুর্কির মুসলিমরা কি করছে? এর বিরোধিতা করছে। এর বিরোধিতা করে। এরপর রাজিয়া যখন তিনি শাসক হিসাবে গদিতে বসে আছেন, তার একজন প্রেমিক ছিল রাজিয়ার। তো তার প্রেমিকের নাম কি? তো রাজিয়ার প্রেমিক হলেন রাজিয়ার প্রেমিক, অর্থাৎ লাভার। নাম কি তার? নাম হলো ইয়াকুত। রাজিয়ার প্রেমিকের নাম কি? ইয়াকুত। এই ইয়াকুত কোথাকার ছিলেন? ইয়াকুত ছিলেন সিরিয়ার। ইয়াকুত ছিলেন কোথাকার? সিরিয়ার। তো এই সিরিয়ার ইয়াকুতের সাথে তার কি ছিল? প্রেম ভালোবাসা ছিল। কার ছিল? রাজিয়ার ছিল। তো রাজিয়ার প্রেমিক ছিলেন কে? ইয়াকুত। তো ইয়াকুতের সাথে যেহেতু প্রেম ভালোবাসা আছে, তো ইয়াকুতকে একটা বিশিষ্ট পদ দিচ্ছেন। তো ইয়াকুতকে কোন পদে আসীন করছেন? তো ইয়াকুতকে দিচ্ছেন আমির এ আখুর। ইয়াকুতকে আমির এ আখুর। আখুর পদ দেন। আখুর পদে বসান। কে বসাচ্ছেন? রাজিয়া সুলতানা। এবং এই আমির এ আখুর এর অর্থ কি? এর অর্থ হলো
ইনি অশ্বশালার প্রধান হবেন। অশ্বশালার মানে ঘোড়া যেখানে থাকে সেই অশ্বশালার প্রধান হবে কে? অশ্বশালার প্রধান বা বলতে পারো অশ্বশালার প্রমুখ। অশ্বশালার প্রধান বা প্রমুখ হবে কে? প্রমুখ হবে এই ইয়াকুত। এবং এই ইয়াকুত ছিলেন কে? রাজিয়ার প্রেমিক। এদিকে ভাটিন্ডার গভর্নর, ভাটিন্ডার গভর্নর কে? ভাটিন্ডার গভর্নর, ভাটিন্ডা, ভাটিন্ডার গভর্নর, গভর্নরের নাম হলো আলতুনিয়া। ভাটিন্ডার গভর্নরের নাম কি? আলতুনিয়া। ভাটিন্ডার গভর্নর আলতুনিয়া, এই আলতুনিয়া ইনি রাজিয়ার বিরুদ্ধে কি করছেন? বিদ্রোহ করে দিচ্ছেন। রাজিয়ার এগেনস্টে এই আলতুনিয়া কি করছে? বিদ্রোহ করে দিচ্ছে। বিদ্রোহ হয় অর্থাৎ এদের মধ্যে কি হচ্ছে? যুদ্ধ হচ্ছে। এবং এই আলতুনিয়া কি করছে? আলতুনিয়া এই এই যুদ্ধ করে রাজিয়াকে পরাস্ত করছে, রাজিয়াকে হারিয়ে রাজিয়াকে বন্দি বানাচ্ছে। রাজিয়াকে রাজিয়াকে বন্দি বানিয়ে নিয়ে যাচ্ছে, বন্দি বানাচ্ছে, বন্দি বানায়। এবং রাজিয়ার প্রেমিকও এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাকে কি করে দিচ্ছে? তাকে হত্যা করে দিচ্ছে, তাকে মেরে দিচ্ছে। অর্থাৎ ইয়াকুতকে ইয়াকুতকে হত্যা করে, ইয়াকুতকে হত্যা করে দেয়। তাহলে রাজিয়ার যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তাকে মেরে দিচ্ছে কে? তাকে মেরে দিচ্ছে ভাটিন্ডার গভর্নর। তার নাম কি? তার নাম হলো আলতুনিয়া। এবার রাজিয়াকে বন্দি করে রেখে দিয়েছে জেলের মধ্যে ভাটিন্ডার গভর্নর আলতুনিয়া। তো রাজিয়া চিন্তা করছে যে এবার আমি এখান থেকে বার হব কিভাবে। তার বয়ফ্রেন্ড যে ছিল তাকে মেরে দিয়েছে, তাকে জেল বন্দি করে রেখেছে, তো বার হব কি করে? তো রাজিয়া ইশারা দিচ্ছে কাকে? ইশারা দিচ্ছে এই আলতুনিয়াকে। আলতুনিয়াকে কি করছে? আলতুনিয়াকে চোখ মেরে ইশারা দিচ্ছে। এবং রাজিয়া বলছে যে আগে যা ছিল ছিল, ইয়াকুতের সঙ্গে যা ছিল ছিল, এখন ওসব আমি ভুলে গেছি, এখন তুমি আমার সঙ্গে বিয়ে করবে? তো আলতুনিয়া এক কথায় রাজি, কারণ মেয়ের তরফ থেকে প্রপোজ আসছে। তো আলতুনিয়ার সাথে বিবাহ করে নেন। আলতুনিয়ার সাথে বিবাহ করেন কে? বিবাহ করেন এই রাজিয়া সুলতানা, রাজিয়া সুলতান। এবং বিবাহ করে তিনি বন্দী ছিলেন, বন্দী থেকে মুক্ত হয়ে যান। এবার বিয়ে করে নিয়েছে রাজিয়া সুলতান, কার সাথে? আলতুনিয়ার সাথে বিয়ে করে নিয়েছে। তো বিবাহের পর রাজিয়া আলতুনিয়াকে নিয়ে তিনি দিল্লিতে ফিরছেন। তো দিল্লিতে যখন ফিরছেন সেই মতো অবস্থায়, আচ্ছা তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে, ইনফরমেশনটা একটু বলে নিই। তো তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা আরআরবি এনটিপিসি 2024 প্রিলি অ্যান্ড মেন্স, এর পাশাপাশি আদার্স অন্যান্য এক্সাম এসএসসি, ডাব্লিউবিসিএস, তারপর পিএসসি যাবতীয় পুলিশের যাবতীয় এক্সামের জন্য এটা হলো হিস্ট্রি ফাউন্ডেশন ব্যাচ। এর পাশাপাশি আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াসের মেন্সের ক্লাস কিছুদিনের মধ্যে শুরু হবে। এর পাশাপাশি পুলিশের যাবতীয় এক্সাম, এসএসসির যাবতীয় এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ রেগুলার বেসিসে লাইভ ক্লাস প্রোভাইড হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসাবে ক্লাস তোমরা তোমাদের সময় মতো প্রত্যেক দিন দেখে নিতে পারবে। তবে একটা রিকোয়েস্ট থাকছে প্রত্যেকের কাছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করবে, কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না। এখান থেকে সমস্ত রকম ইনফরমেশন, এক্সাম ওরিয়েন্টেড সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। এর পাশাপাশি আরেকটা তোমাদের ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য পেয়ে যাবে তোমরা জিকে জিএস এর ক্লাস পাবে, এখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ এবং পেয়ে যাবে এখান থেকে তোমরা ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে নাও। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল থেকে
ক্লাসগুলো করতে থাকো। আচ্ছা, আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম যে আলতুনিয়ার সাথে বিবাহ হচ্ছে কার? আলতুনিয়ার সাথে বিবাহ হচ্ছে আলতুনিয়া। আলতুনিয়ার সাথে বিবাহ হচ্ছে কার? রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতান। রাজিয়া সুলতানের কি হচ্ছে? বিবাহ হচ্ছে। এদের কি হচ্ছে? এদের বিবাহ হয়। তো বিয়ে করে যখন রাজিয়া সুলতান ইনি দিল্লির দিকে অগ্রসর হচ্ছেন, দিল্লির দিকে এগিয়ে যাচ্ছেন, তখন 13 অক্টোবর 1240 সালে কোথায় যাচ্ছেন? দিল্লির দিকে মুভ করছেন, দিল্লি। তো দিল্লিতে যাওয়ার সময় মধ্য রাস্তায় হরিয়ানার একটা জায়গা, নাম কি? হরিয়ানার কেথল। হরিয়ানার কেথালে এদেরকে পথ আটকে দিচ্ছে এবং এখানে রাজিয়াকে হত্যা করে দিচ্ছে। এখানে কি করছে? হরিয়ানার কেথালে রাজিয়াকে মেরে দেওয়া হয়। রাজিয়াকে, যারা রাজিয়ার এগেনস্টে ছিল তারা রাজিয়ার পথ আটকাচ্ছে, তারা দিল্লিতে রাজিয়াকে যেতে দেয়নি। দিল্লিতে যাওয়ার ওই পথেই হরিয়ানার কেথালে রাজিয়াকে হত্যা করে দেয়, হত্যা করে দেন। তাহলে রাজিয়া সুলতান কি হয়ে গেল? রাজিয়া সুলতান এখানে গদি থেকে হটে গেল। এরপর এর পরবর্তী শাসক কে আসবে রাজিয়া সুলতানের পরে? তো রাজিয়া সুলতানের পরবর্তী শাসক আসবে রাজিয়া সুলতানেরই অন্য আরেকটা ভাই। তার নাম কি? তার নাম হলো বাহরাম শাহ। তার নাম কি? তার নাম হলো বাহরাম শাহ। তো নেক্সট রাজা আসছে কে? নেক্সট শাসক আসছে বাহরাম বাহরাম শাহ। বেহরাম শাহ বা বাহরাম শাহ, বেহরাম শাহ, বাহরাম শাহ। এনার টাইম পিরিয়ড ছিল 2 বছর মাত্র। 1240 যখন রাজিয়া হটে গেল, 1240 থেকে 1242 পর্যন্ত এনার শাসনকাল ছিল। ইনি কে ছিলেন? ইনি ইনি রাজিয়ার ভাই ছিলেন। ইনি রাজিয়া সুলতানের ভাই। তো রাজিয়া সুলতানের ভাই মানে কে? অবভিয়াসলি ইলতুৎমিশের ছেলে। তো ইনি রাজিয়া সুলতানের ভাই, অর্থাৎ ইলতুৎমিশের ছেলে ছিলেন। ইলতুৎমিশের ছেলে ছিলেন। তাহলে ইলতুৎমিশ মারা গেলে সর্বপ্রথম কে গদিতে বসে? ইলতুৎমিশের ছেলে রুকুনুদ্দিন ফিরোজ। তারপর তাকে হটিয়ে আসে ইলতুৎমিশের মেয়ে রাজিয়া সুলতান। তারপর রাজিয়া সুলতানকে যখন মেরে দেয় হরিয়ানার কেথালে, তখন পরবর্তী শাসক আসে ইলতুৎমিশের ছেলে বা রাজিয়া সুলতানের ভাই বলতে পারো। তার নাম কি? বাহরাম শাহ। এবং ইনি একটা নতুন পদের গঠন করেন। নতুন পদের নাম কি? ইনি কি করছেন? একটা নতুন পদের গঠন করছে। নতুন পদের গঠন করেন। সেই নতুন পদের নাম কি? নতুন পদের নাম হলো নায়াব এ মুমাল্লাকাত। নায়াব এ মুমাল্লাকাত। নায়াব এ মুমাল্লাকাত এর অর্থ কি? এর অর্থ হলো প্রধানমন্ত্রীর পদ বা ওজির। বা প্রধানমন্ত্রীর পদ। এটা ওজির বা প্রধানমন্ত্রীর পদ। তো নায়াব এ মুমাল্লাকাত নামক একটা নতুন পদ গঠন করছে কে? গঠন করছে এই বাহরাম শাহ। এবং এই নায়াব এ মুমাল্লাকাত এই পদে প্রথম কাকে বসাচ্ছেন?
তো এই পদে আসীন হওয়া প্রথম ব্যক্তি হলেন, লিখে রাখো, এই পদে নিযুক্ত হওয়া বা আসীন হওয়া প্রথম ব্যক্তি, ফার্স্ট পার্সন, প্রথম ব্যক্তি, নাম কি তার? তার নাম হলো এত্তাগিন। তার নাম কি? তার নাম হলো এত্তাগিন। এত্তাগিন। এই এত্তাগিন কি করবে? এই এত্তাগিনই পরবর্তীতে এই বাহরাম শাহকে টপকে দেবে। পরবর্তীতে এত্তাগিন কি করবে? এত্তাগিন বাহরাম শাহকে মারবে। পরবর্তীতে ইনি বাহরাম শাহকে হত্যা করে দেন। পরবর্তীতে ইনি বাহরাম শাহকে হত্যা করে দেন। তো বাহরাম শাহের চ্যাপ্টার ফিনিশ হয়ে গেল। তাহলে এবার এর পরবর্তী শাসক কে হবে? তো বাহরাম শাহের পরবর্তী শাসক আসছে, তার নাম হলো আলাউদ্দিন মাসুদ শাহ। তো নেক্সট শাসকের নাম লেখো এখান থেকে, আলাউদ্দিন মাসুদ শাহ। আলাউদ্দিন, নামগুলো হয়তো মুখস্থ করতে তোমাদের টাইম লাগবে, কিন্তু গল্প সহকারে যেমনভাবে পড়ানো হচ্ছে, গল্প সহকারে গল্পগুলো যদি তোমরা পরপর সিরিজ ওয়াইজ দেখো, তাহলে দেখবে যে অনেক দিন তোমাদের মনে থাকবে। এবং একটা কথা বলবো, নির্দিষ্ট দিন অন্তর কিন্তু অবভিয়াসলি রিভিশন করবে। এবং তোমরা পিডিএফ পাবে শুধুমাত্র এই যে তোমাদের বোর্ড ওয়ার্কিং করানো হচ্ছে, স্ক্রিন পিডিএফ যাকে বলে, সেই স্ক্রিন পিডিএফ পাবে। কোনো প্রিন্টেবল পিডিএফ তোমরা পাবে না। কিভাবে ডাউনলোড করতে পারবে দেখবে, এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। বলতে সেটার উপর ক্লিক করলে আমাদের কাছে একটা জয়েনের রিকোয়েস্ট আসবে, আমরা সেটা অ্যাকসেপ্ট করলে তোমরা গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। এবং জয়েন হয়ে গেলে তোমরা এই ক্লাস বলো বা এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে বা ভবিষ্যতে যে ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, শুধুমাত্র স্ক্রিন পিডিএফ। আর ক্লাসের শুরুতেই আমরা বলেছিলাম, প্রথম থেকেই যখন ক্লাস শুরু করেছিলাম, যে ক্লাসের সাথে সাথে নোট ডাউন করতে, এবং যদি ক্লাসের সাথে সাথে না করতে পারো, ক্লাস শেষ হয়ে যাওয়ার পর ভিডিও তোমাদের রেকর্ডেড ফরম্যাটে থেকে যায়, তো আরও একবার তোমরা রিভাইজ করে দেখে সেখান থেকে নোট করে নেবে, এবং যদি নোট করো দেখবে ভবিষ্যতে সেটা তোমার কাজে লাগছে। তো যাই হোক, আলাউদ্দিন পরবর্তী শাসক আসছে কে? আলাউদ্দিন মাসুদ শাহ। তো আলাউদ্দিন মাসুদ শাহের টাইম পিরিয়ড হলো 1242 খ্রিস্টাব্দ থেকে 1246 খ্রিস্টাব্দ পর্যন্ত এনার টাইম পিরিয়ড। ইনিকে আলাউদ্দিন মাসুদ শাহ, ইনি কোথা থেকে এসে বসলেন? তো ইনি হলেন রুকুবউদ্দিন ফিরোজ। রুকুবউদ্দিন ফিরোজকে, রুকুবউদ্দিন ফিরোজ হলেন ইলতুৎমিশের ছেলে। তো রুকুবউদ্দিন ফিরোজের ছেলে, তো ইনি হলেন রুকুনউদ্দিন ইনি হলেন রুকুনউদ্দিন ফিরোজের ছেলে। ইনি হলেন রুকুনউদ্দিন ফিরোজের ছেলে। কে? আলাউদ্দিন মাসুদ শাহ। তো রুকুনউদ্দিন ফিরোজের ছেলে অর্থাৎ কি? অর্থাৎ ইনি হলেন ইলতুৎমিশের নাতি। ইনি হলেন ইলতুৎমিশের নাতি। একটা জিনিস খেয়াল রাখবে, ইতিহাস সবসময় বড় শাসক বা যে কোনো কিছু কাজ করেছে ইতিহাসে, তার কথা মনে রাখে। তো ইলতুৎমিশকে হাইলাইট করা হচ্ছে কারণ ইলতুৎমিশ একজন বড় শাসক ছিলেন, কিন্তু তার পরবর্তী তার ছেলেরা বা তার মেয়ের মধ্যে রাজিয়া সুলতান, তিনি ইতিহাসের পাতায় দাগ কেটে যেতে পেরেছেন, কিন্তু বাকিরাও অযোগ্য শাসক ছিলেন। সেই কারণে বারবার তোমাদের যেমন বাহরাম শাহর টাইমে আমি বললাম যে বাহরাম শাহ কে ছিলেন? ইলতুৎমিশের ছেলে ছিলেন।
আলাউদ্দিন মাসুদ শাহের ক্ষেত্রেও আমি বলছি এখানে দেখো যে ইনি ছিলেন ইলতুৎমিশের নাতি, ছেলের ছেলে, তার মানে ইলতুৎমিশের কি হবে, ইলতুৎমিশের নাতি ছিলেন, ইনি হলেন ইলতুৎমিশের নাতি। এরপর ইনি এই আলাউদ্দিন মাসুদ শাহ একটা নতুন পদ তিনি তৈরি করছেন। ইনি কি করছেন, ইনি বলবান, বলবান কে হবে, বলবান হবে এই দাস বংশেরই একজন শাসক। কারণ আলাউদ্দিন মাসুদ শাহের পরে পরবর্তী শাসক আসবে নাসিরউদ্দিন মাহমুদ, তার পরবর্তীতে আসবে কে, তার পরবর্তীতে আসবে এই বলবান। তো এই বলবানকে একটা নতুন পদে তিনি নিযুক্ত করছেন। সেই নতুন পদের নাম কি, নাম হলো আমির, আমির এ হাজিব, আমির এ, আমির এ হাজিব, আমির এ হাজিব পদে নিযুক্ত করেন, আমির এ হাজিব পদে নিযুক্ত করেন। কাকে নিযুক্ত করছেন, বলবানকে এই আমির এ হাজিব পদে নিযুক্ত করছেন। কেন নিযুক্ত করছেন, কারণ এই বলবান তাকে হেল্প করেছিল, আলাউদ্দিন মাসুদ শাহকে হেল্প করেছিল। যখন বাহরাম শাহ মারা গিয়েছে, এই বলবান আলাউদ্দিন মাসুদ শাহকে শাসক হওয়ার জন্য সহায়তা করেছিলেন। সেই কারণে ইনি শাসক হওয়ার সাথে সাথে এই বলবানকে একটা নতুন পদে নিযুক্ত করছেন, তার নাম হলো কি আমির এ হাজিব। এবার আলাউদ্দিন মাসুদ শাহের ব্যাপারে তত কিছু ইম্পর্টেন্ট নেই। এনার পরবর্তী শাসক কে আসছে, এর পরবর্তী শাসক আসছে নাসিরউদ্দিন মাহমুদ। তো নেক্সট শাসকের নাম হেডিং করো নাসিরউদ্দিন মাহমুদ, নেক্সট হেডিং করো, আজকে দাস বংশ কমপ্লিট হয়ে যাবে। নাসিরউদ্দিন, নাসিরউদ্দিন মাহমুদ, নাসিরউদ্দিন মাহমুদ। নাসিরউদ্দিন মাহমুদের টাইম পিরিয়ড কি ছিল, টাইম পিরিয়ড ছিল 1246 থেকে 1265 খ্রিস্টাব্দ, 1246 থেকে 1265 খ্রিস্টাব্দ ছিল নাসিরউদ্দিন মাহমুদের টাইম পিরিয়ড। এবং এই নাসিরউদ্দিন মাহমুদ কে ছিলেন, ইনি ছিলেন ইলতুৎমিশের ছেলে, ইনি ইলতুৎমিশের ইনি ইলতুৎমিশের ছেলে ছিলেন। ইনি কে ছিলেন, ইনি ছিলেন ইলতুৎমিশের ছেলে। এবং ইলতুৎমিশের ছেলের পাশাপাশি এই নাসিরউদ্দিন মাহমুদ শাহ ইনি বলবানের মেয়ের সাথে বিবাহ করেছিলেন। সুতরাং ইনি বলবানের ইনি বলবানের বোনের সাথে বিবাহ করেছিলেন। সুতরাং ইনি বলবানের কে ছিলেন, বলবানের জামাইবাবু ছিলেন, বলবানের জামাই ছিলেন, বলবানের বলবানের জামাই ছিলেন। বলবানকে, বলবান বলেছি একটু আগে যে আলাউদ্দিন মাসুদ শাহের টাইমে বলবান ইনি আমির এ হাজিব পদে এনাকে নিযুক্ত করা হয়েছিল। তো সেই বলবানের জামাই কে ছিলেন, বলবানের জামাই ছিলেন এই নাসিরউদ্দিন মাহমুদ। এই নাসিরউদ্দিন মাহমুদ একটা ভালো শাসক ছিলেন। ইনি যখন রাজা হচ্ছেন, ইনি রাজা হয়ে কি বলছেন, বলছেন রাজ্যের রাজকীয় সম্পদ আমার নয়, আমি আমার জীবনযাপনের জন্য আমি অন্য কোনো কাজ করব। অর্থাৎ যে সমস্ত রাজস্ব সম্পদ আছে, রাজকীয় সম্পদ আছে, ওগুলো আমি নিজে আর্ন করে নিই। তো আমি কিছু মানে আমার নিজের জন্য আমি কিছু আর্ন করতে চাই, তার জন্য আমি কাজ করতে চাই। তার জন্য তিনি কি করছেন, তিনি টুপি সেলাই করছেন। ইনি কি করছেন, টুপি সেলাই, টুপি সেলাইয়ের কাজ করছেন, টুপি সেলাইয়ের কাজ করেন, কাজ করেন। এবং এর পাশাপাশি আরেকটা কাজ তিনি করছেন, ইনি হাত দিয়ে কুরআনের কপি বানাচ্ছেন। ইনি ইনি নিজের হাতে, ইনি নিজের হাত দিয়ে, ইনি নিজের হাত দিয়ে কুরআনের কুরআনের কপি বানাচ্ছেন। কপিকে বাংলাতে কি বলা হয়, নকল, কুরআনের নকল, অর্থাৎ কপি, কপি বলতে ওই জেরক্স কপি যেটা বলা হয়।
হাত দিয়ে আগে যখন জেরক্স মেশিন ছিল না তখন কি করতে হতো, হাত দিয়ে কপি করতে হতো। বা জেরক্স মেশিনের কিছু আগে ছিল, আগে কার্বন কপি ছিল, তো তেমন কোরআনের কপি বানাচ্ছেন, কোরআনের কপি বানায় কে, এই নাসিরুদ্দিন মাহমুদ। এবং ইনি এই নাসিরুদ্দিন মাহমুদ যেহেতু বলবান তার কি হবে, বলবান তার শালা হবে, কারণ বলবানের জামাই হলেন এই নাসিরুদ্দিন মাহমুদ। তো ইনি তার শালার জন্য একটা কাজ করছেন, কি করছেন, ইনি বলবানকে একটা নতুন পদে নিযুক্ত করছেন, কি, নায়াব এ মামুল্লাকাদ, নায়াব এ মামুল্লাকাদ, নায়াব এ মামুল্লাকাত পদে নিযুক্ত করেন। এবং একটু আগেই তোমাদেরকে বলেছি পদে নিয়োগ করেন। এবং একটু আগেই বলেছি যে নায়াবে মামুল্লা পদের অর্থ কি, অর্থ হলো প্রধানমন্ত্রী বা ওজির পদে তাকে নিযুক্ত করছেন। এরপর এই নাসিরুদ্দিন মাহমুদের পর এর পরবর্তী শাসক হচ্ছে কে, পরবর্তী শাসক হচ্ছে বলবান। বলবান হচ্ছে পরবর্তী শাসক। তো নেক্সট পেজে শাসক হিসাবে হেডিং করো বলবান, হেডিং করো বলবান, বলবান। বলবানের টাইম পিরিয়ড কি ছিল, বলবানের টাইম পিরিয়ড ছিল 1265 খ্রিস্টাব্দ থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1265 থেকে 1287 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল বলবানের টাইম পিরিয়ড। এই বলবান কে ছিলেন, বলবান ছিলেন, খেয়াল করো, ইলতুৎমিশ দল চল্লিশা বানিয়েছিল, যাকে বলা হয়, এর আগের দিন ক্লাসেই পড়িয়েছি, যাকে বলা হয় কি তুর্ক এ চেহেলগানি। এই তুর্ক এ চেহেলগানি বা এই দল চল্লিশা মানে কি 40টা দাসের দল। এই 40টা দাসের মধ্যে একটা দাস কে ছিল, একটা দাস ছিল এই বলবান। তো লিখে রাখো বলবান, বলবান কে ছিলেন, বলবান ছিলেন, ইনি হলেন ইলতুৎমিশের, ইনি হলেন ইলতুৎমিশের দল চল্লিশা, ইনি হলেন ইলতুৎমিশের দল চল্লিশা, অর্থাৎ তুর্ক এ চেহেলগানি, তুর্ক এ অর্থাৎ তুর্ক এ চেহেলগানি এর একজন দাস বা গুলাম ছিলেন। এর 40টি দাসের মধ্যে, এর 40টি দাসের মধ্যে একজন দাস বা যাকে বলা হচ্ছে গুলাম, গুলাম ছিলেন। কে ছিলেন, এই বলবান। 40টি দাসের মধ্যে ইনি একজন দাস বা গুলাম ছিলেন এই দল চল্লিশার মধ্যে। তো এই দল চল্লিশার একজন গুলাম যেহেতু ছিলেন, তিনি এই দল চল্লিশাকে সহ্য করতে পারতেন না, এই বলবান দল চল্লিশাকে সহ্য করতে পারতেন না। তাই ইনি যেই মাত্র শাসক হচ্ছেন, শাসক হওয়ার সাথে সাথেই ইনি এই দল চল্লিশাটাকে সমাপ্ত করছেন। শাসক হওয়ার সাথে সাথেই, শাসক হওয়ার সাথে সাথেই বলবান দল চল্লিশাকে সমাপ্ত করেন। বলবান এই দল চল্লিশাকে যাকে বলা হচ্ছে কি তুর্ক এ চেহেলগানি, তুর্ক এ
তুর্ক এ চেহেলগানি কে সমাপ্ত করেন? তুর্কে চেহেলগানিকে কি করছেন? তিনি কমপ্লিটলি সমাপ্ত করে দিচ্ছেন। তো এখান থেকে কোশ্চেন দেয় যে তুর্কে চেহেলগানি চালু করেছিলেন কে? চালু করেছিলেন ইলতুৎমিশ। সমাপ্ত করেন কে? সমাপ্ত করেন এই বালবান। তো বালবানের যখন শাসক হয়েছেন, দেখবে যে তুমি যদি কোনো একটা পদে চলে যাও এবং তোমার নাম যদি কোনো কিছু আগডুম বাগডুম হয়, মানে একটা উল্টোপাল্টা না হয়, তো দেখবে ম্যাক্সিমাম লোক তার নাম চেঞ্জ করে নেয় যখন সে একটা বড় পজিশন পর্যন্ত চলে যায়। বিশেষ করে দেখবে যে সমস্ত ফিঙ্গারগুলো থাকে, তারা তাদের অরিজিনাল নাম একরকম হয়, কিন্তু তারা পরিচিতি লাভ করে অন্য একটা নামে। তেমনি এই বলবান এর আসল নাম ছিল কি? বলবানের এক্সামে কোশ্চেন দেয় যে বলবানের আসল নাম কি, অরিজিনাল নেম কি ছিল বলবানের আসল নাম। তো বলবানের আসল নাম কি? আসল নাম হলো উলুগ খা। বলবানের আসল নাম কি? বলবানের আসল নাম হলো উলুগ খা। উলুগ খা। উলুগ খা ছিল বলবানের আসল নাম, এবং ইনি একটা উপাধি ধারণ করছেন বলবান শাসক হওয়ার সাথে সাথেই। তো ইনি কিসের উপাধি ধারণ করছেন? তো ইনি ধারণ করছেন গিয়াস উদ্দিন। ইনি গিয়াস উদ্দিন উপাধি ধারণ করছেন। গিয়াস উদ্দিন, গিয়াস উদ্দিন উপাধি ধারণ করছেন কে? এই বলবান। বলবান শাসক হওয়ার সাথে সাথেই এনার কিন্তু একটা নীতি ছিল। এনার নীতি কি? এনার নীতি হলো, বলবানের নীতি কি ছিল? এনার নীতি ছিল দ্য পলিসি অফ আয়রন অ্যান্ড ব্লাড। এনার নীতি কি ছিল? দ্য পলিসি অফ আয়রন অ্যান্ড ব্লাড। আয়রন অ্যান্ড ব্লাড কি ছিল? নীতি। নীতি ছিল, অর্থাৎ বাংলাতে বললে কি বলবো? লৌহ ও রক্তের নীতি। লৌহ ও রক্তের নীতি, এবং এটা ছিল সব থেকে বাজে নীতি। লৌহ ও রক্তের নীতি কি? অ্যাকচুয়ালি লৌহ এবং রক্তের নীতি এর মধ্যে কি কাজ করতো এই নীতি অনুযায়ী বলবান? তো এই নীতি অনুযায়ী বলবান যদি কোনো রাজাকে কোনো রাজ্য দখলের জন্য যদি যায় এবং সেখানে গিয়ে যদি সেই রাজাকে বলবান মেরে দেয়, তখন সেই রাজার যে বউ বাচ্চা আছে সেই বউ বাচ্চাকে তুলে নিয়ে আসবে। তুলে নিয়ে এসে একদম ভরা বাজারে তাদেরকে নিলাম করে, নিলামের মাধ্যমে বেচে দেওয়া হতো। তো এটাই ছিল দ্য পলিসি অফ আয়রন অ্যান্ড ব্লাড, অর্থাৎ লৌহ ও রক্তের নীতি। এই বলবান দুটো প্রথা চালু করছে। তো এনার দ্বারা চালু করা প্রথা, ইনি দুটো প্রথা চালু করছেন। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে এনার দ্বারা, এনার বা এনার বলতে বলবান, বলবানের দ্বারা চালু করা প্রথা। বলবানের দ্বারা চালু করা প্রথা। তো দুটো প্রথা ইনি চালু করছেন। কি কি দুটো প্রথা? একটা হলো সিজদা, একদম জঘন্যতম ছিলেন এই বলবান, সিজদা। এবং আরেকটা হলো কি? পাইবস। সিজদা এবং পাইবস। এবং নিম্ন মানে যাদের নিচু চিন্তা ভাবনা থাকে, নিম্ন টাইপের চিন্তা ভাবনা থাকে, তারাই এই সমস্ত কাজবাজ করতে পারে। তো যাই হোক, এখানে ইতিহাস আমরা পড়ছি, তারা যা যা কাজ করেছে সেগুলো আমরা দেখছি। তো বলবান বলবান কি করছে? দুটো প্রথা চালু করছে। বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে যে সিজদা এবং পাইবাস প্রথা কে চালু করেছেন? তো মনে রাখবে বলবান চালু করেছিলেন সিজদা এবং পাইবাস। তো সিজদা এবং পাইবাস প্রথা কি একটুখানি বলে দিই। তো সিজদা প্রথা হলো রাজার সামনে নতমস্তক হতে হতো, অর্থাৎ রাজার সামনে মাথা নিচু করে তাকে, রাজাকে সালাম জানাতে হতো। তো এটা হলো সিজদা প্রথা। তো লিখে রাখতে পারো পাশে, রাজার সামনে নতমস্তক হওয়া। রাজার সামনে, রাজার সামনে নতমস্তক হওয়া।
রাজার সামনে নতমস্তক হওয়া। আর পাইবাস প্রথাটা কি? পাইবাস প্রথাটা হলো রাজার পাইবাস বা পাইবোস, অনেক বইতে পাইবোসও লেখা থাকে। পাইবাস প্রথাটা হলো রাজার পা ধরে চুম্বন করা। রাজার রাজার পা ধরে চুম্বন করা। তো কতটা ঘাটিয়া লোক ছিল এই বলবান, তোমরা এখান থেকে এর কাজকর্মের ওপর থেকেই বুঝতে পারছো। চুম্বন করা। তো সিজদা এবং পাইবাস প্রথা, এই প্রথা দুটো চালু করেছিল কে? চালু করেছিল বলবান। এছাড়া বলবান আরেকটা কাজ করছে, সেটা হলো কি, তিনি একটা নতুন উৎসব চালু করছেন। তিনি একটা নতুন উৎসবের চালু করেন। কি উৎসব? পার্সিয়ানদের নববর্ষ উৎসব। নাম কি? নবরজ। নবরজ কি? পার্সিয়ান নববর্ষ। নবরজ হলো কি? পার্সিয়ান নববর্ষ। তো পার্সিয়ান নববর্ষ নবরজ, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছেন, নবরজ কে চালু করেছেন? তো নবরজ চালু করেছেন এই বলবান। এছাড়া বলবান দুটো বিভাগের স্থাপন করছে। বলবান কি করছে? বলবান দুটি বিভাগের স্থাপন করছেন। বলবান দুটি বিভাগের স্থাপন করছেন। বিভাগের স্থাপনা দুটি বিভাগের স্থাপনা করেন। কি কি সেই বিভাগ? এক হলো সৈন্য বিভাগ, আর সেকেন্ডলি হলো গুপ্তচর বিভাগ। গুপ্তচর বিভাগ। তো সৈন্য বিভাগের নাম কি দিচ্ছেন? সৈন্য বিভাগের নাম দিচ্ছেন দিওয়ান এ আরিজ। দিওয়ান এ আরিজ। এবং গুপ্তচর বিভাগের নাম দিচ্ছেন কে? বারিদ এ মুমাকিন। বারিদ এ মুমাকিন। তো বলবান কি করছে? দুটো বিভাগের স্থাপন করছে, একটা সৈন্য বিভাগ যার নাম হলো দিওয়ান এ আরিস, এবং গুপ্তচর বিভাগ বারিদ এ মুমাকিন। এই দুটো বিভাগের তিনি স্থাপনা করছেন। এবং এর পাশাপাশি তোমাদেরকে পড়িয়েছিলাম ইকতা প্রণালী এর আগের দিনের ক্লাসে। কে ইকতা প্রণালী চালু করেছিল? ইলতুৎমিশ। ইকতা প্রণালীতে কি করা হচ্ছিল? সৈন্যদের স্যালারি দেওয়ার পরিবর্তে সেই বেতনের সমমূল্যের ভূমি প্রদান করা হচ্ছিল, মানে জায়গা প্রদান করা হচ্ছিল। বলবান বলছে না না, জায়গা টায়গা দেওয়া যাবে না, স্যালারি দেব। এবার স্যালারি সে কম হলেও আমি শুধুমাত্র স্যালারি প্রোভাইড করব। তো বলবান কি করছে? বলবান তার সৈন্যদের স্যালারি ব্যবস্থা, একদম নগদ স্যালারি ব্যবস্থা চালু করেন। নগদ স্যালারি, বাংলা যারা লিখছো বেতন লিখে নিতে পারো। নগদ বেতন ব্যবস্থার চালু করেন। নগদ বেতন ব্যবস্থা চালু করছেন। এরপর বলবানের ছেলে, দুটো ছেলে আসছে। তো নেক্সট পেজে লিখি বলবানের ছেলে।
দুটো ছেলে আসছে যখন, তখন অবভিয়াসলি কেউ বড় ছেলে হবে, কেউ ছোট ছেলে হবে। এবং তোমাদেরকে অলরেডি এর আগে যখন রাজবংশগুলো পড়িয়েছি সেখানে বলেছিলাম যে বাবার পরে পরবর্তী উত্তরাধিকারী যখন আসে তখন ছোট ছেলের আগে বড় ছেলে গদিতে বসার সুযোগ পায়। তো এখানেও কিন্তু ঠিক তেমনটাই হচ্ছে। তো বলবানের ছেলে কে কে, আগে নামগুলো দেখে নি। বলবানের ছেলে হলো কি বুগ্র। বলবানের ছেলে, একটা ছেলে হলো বুগ্র। আরেকটা কি, আরেকটা ছেলের নাম হলো কে খুসরো। আরেকটা ছেলেকে, আরেকটা ছেলে হলো কে খুসরো। বুগ্র এবং কে খুসরো। বুগ্রকে, বুগ্র হলো বড় ছেলে। বুগ্র হলো বড় ছেলে। আর কে খুসরোকে, কে খুসরো হলো ছোট ছেলে। তাহলে রাজা হওয়ার হকদার, রাজা হওয়ার মানে বলবানের পরে উত্তরাধিকারী হিসাবে রাজা হওয়ার হকদার সব থেকে কার বেশি? সব থেকে বেশি হলো কিন্তু এই বুগ্রোর। বুগ্রোর রাজা হওয়ার হকদার বেশি। কিন্তু বুগ্রো কি করছে? বুগ্রো বলছে আমি শাসক হব না। ইনি শাসক হওয়া থেকে মানা করে দেন। ইনি শাসক হওয়ার থেকে, ইনি শাসক হওয়ার থেকে, শাসক হওয়ার থেকে মানা করে দেন, মানা করে দেন। এবং বড় ছেলে যেই মানা করছে, ছোট ছেলের কাছে অপরচুনিটি চলে আসছে। তাহলে এবার শাসক কে হবে? এবার শাসক হবে ছোট ছেলে। এবং এরকম অপরচুনিটি যদি আসে লাইফে, তোমাদের ক্ষেত্রেও বলছি, যদি কোনো এরকম ধরনের অপরচুনিটি আসে, অপরচুনিটি কোনোদিন কখনোই মিস করা উচিত না। তো কে খুসরো কি হচ্ছে? কে খুসরো বলবনের পরবর্তী শাসক হচ্ছে। কে খুসরো কি করছে? বলবনের, বলবনের পরবর্তী শাসক। বলবনের পরবর্তী শাসক কে হচ্ছে? এই কে খুসরো, বলবানের ছোট ছেলে। কিন্তু এই বলবানের যে সাম্রাজ্য ছিল বা বলবানের যে দরবার ছিল, সেখানকার আমিররা, আমির হলো একটা সেখানকার গোষ্ঠীর নাম। তো এই আমির বলতে ভেবো না বড় লোক। তো সেখানকার আমিররা কিন্তু এই কে খুসরোকে শাসক হিসেবে তারা দেখতে চায়নি। তারা চাইছিল যে কে খুসরো যেন শাসক না হয়। তো এই কে খুসরোকে তারা কি করছে? গদি থেকে হটাচ্ছে। তো কে খুসরোকে গদি থেকে হটাচ্ছে কারা? কে খুসরোকে এনাকে, এনাকে আমিররা, কারা? আমিররা এনাকে আমিররা গদি থেকে হটিয়ে দেন। গদি থেকে, গদি থেকে হটিয়ে দেন। তারা মেনে নিতে পারেননি, গদি থেকে হটিয়ে দেন। সাপোজ ধরো এখনকার প্রধান, এখন প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। এবার যদি দেশের সমস্ত জনতা যদি চায় যে নরেন্দ্র মোদী কাল থেকে আমরা তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না, তো রাতারাত কিন্তু নরেন্দ্র মোদীর পিছন থেকে গদি হটে যাবে। এটা একটা এক্সাম্পল হিসেবে বললাম। ঠিক তেমনি কে খুসরোর ক্ষেত্রেও তাই হয়েছিল, যে কে খুসরোকে আমিররা তার গদি থেকে হটিয়ে দিয়েছিলেন। হটিয়ে দিয়ে আমিররা চাইছিলেন যে বড় ছেলেই যেন শাসক হয়। তাই বুগ্রোকে বলছেন যে তুমি শাসক হও। বুগ্রো বলছেন না, আমি তো মানা করে দিয়েছি, আমি শাসক হব না। আমার একটা ছেলে আছে। ছেলের নাম কি? ছেলের নাম হলো কেকুবাদ। ছেলের নাম হলো কি? কেকুবাদ। এই কেকুবাদের কাছে জিজ্ঞাসা করে দেখো যে কেকুবাদ হতে পারে কিনা, মানে হওয়ার ইচ্ছুক কিনা। তো কেকুবাদকে যখন তারা জিজ্ঞাসা করলো আমিররা, কেকুবাদ বলল হ্যাঁ ঠিক আছে, ডান, আমি শাসক হব। তো আমিররা কাকে শাসক বানাচ্ছে? আমিররা, আমিররা কেকুবাদকে শাসক বানিয়ে দেয়। কেকুবাদকে শাসক, কেকুবাদকে শাসক বানিয়ে দেন। আমিররা কি করছে? কেকুবাদকে শাসক বানিয়ে দেন। এবার কেকুবাদ হঠাৎ করে তিনি যখন শাসক হয়ে গেছেন,
তো ইনি একজন সেনাপতি নিযুক্ত করছেন এবং এই সেনাপতি হয়ে যাবে এর জীবনের কাল। তো ইনি সেনাপতি হিসাবে কাকে নিযুক্ত করছেন? ইনি সেনাপতি নিযুক্ত করেন, সেনাপতি হিসাবে নিযুক্ত করেন। কাকে নিযুক্ত করছেন? সেনাপতি হিসাবে নিযুক্ত করছেন জালালউদ্দিন খিলজিকে। জালালউদ্দিন খিলজিকে ইনি সেনাপতি হিসাবে নিযুক্ত করছেন। এবার এই কেকুবাদের টাইম পিরিয়ড কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আসছে কেকুবাদের ছেলে। নাম কি? নাম হলো শামসুদ্দিন কিউমর্স। নাম কি? নাম হলো শামসুদ্দিন কিউমর্স। কে? কেকুবাদের ছেলে। তো ইনি কি হচ্ছেন? কেকুবাদের পরবর্তী শাসক। কেকুবাদের পরবর্তী শাসক কে হচ্ছেন? এই শামসুদ্দিন কিউমর্স। এবার এনাকেই হত্যা করে দিচ্ছে কে? হত্যা করে দিচ্ছে এই শামসুদ্দিন কিউমর্সকে হত্যা করছেন কে? এনাকে হত্যা করেন এই জালালউদ্দিন খিলজি। এনাকে হত্যা করছেন কে? জালালউদ্দিন খিলজি। কত সালে হত্যা করে দিচ্ছেন? 1290 সালে জালালউদ্দিন খিলজি এনাকে হত্যা করে দিচ্ছেন এবং জালালউদ্দিন খিলজি নতুন একটা ডাইনেস্টি শুরু করছেন যার নাম হলো খিলজি বংশ। যার নাম কি? যার নাম হলো খিলজি বংশ। এবং খিলজি বংশে শুরু হচ্ছে কবে থেকে? 1290 থেকে এবং চলবে কত পর্যন্ত? অলরেডি পড়িয়েছি তোমাদের, 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং পরবর্তী বংশ আসবে, নতুন বংশ, খিলজি ডাইনেস্টি। তো নেক্সট দিন আমরা শুরু করব কি? খিলজি ডাইনেস্টি। তো এর আগে যে ক্লাসগুলো পড়ানো হয়ে গেছে সেগুলোকে আবারও বলছি, রিভাইজ করবে বাড়িতে। আর আজকের ক্লাসে কোথাও যদি ডাউট থেকে থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কোথায় ডাউট থাকছে। তো সেই ডাউট পরবর্তী ক্লাস হোক বা কোনো একটা ডাউট ক্লিয়ারিং সেশন ডেকে হোক ক্লিয়ার করার চেষ্টা করা হবে। আর মনে রাখবে এই ক্লাসটা কিন্তু শুধুমাত্র আরআরবি এনটিপিসির ক্ষেত্রে নয়, প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এসএসসি বলো, বিশেষ করে ডাব্লিউবিসিএস বলো, পিএসসি যে সমস্ত এক্সামগুলো নেয় আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে, বা এসএসসি এর যে সমস্ত এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।